নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। নির্বাচনের এখনো তো 6 মাস বাকি আছে। তার আগেই বাংলাতে রাজনৈতিক হিংসার একটা পূর্বাভাস কিন্তু পাচ্ছি। এই শারদোৎসবের আবহেই দুটো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই মুর্শিদাবাদে। একটা হচ্ছে ডোমকল, একটা হচ্ছে রেজিনগর। দিদিমণি বলেছিলেন না, ঘরে ঘরে বেআইনি অস্ত্রের মজুদ ভান্ডার উদ্ধার করতে হবে, এসব বোমা টোমা যারা বাঁধছে, যারা তৈরি করছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আগে বলেছি মুখ্যমন্ত্রী যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না, বা মুখ্যমন্ত্রীর এই সমস্ত কথাকে প্রশাসন কোনো গুরুত্বই দেয় না। কারণ প্রশাসন একটা জিনিস বুঝে গেছে যে মুখ্যমন্ত্রী এগুলো বলার জন্য বলেন, কার্যত এগুলো জনগণকে বিভ্রান্ত করার জন্য। যদি প্রশাসনকে কঠোর বার্তা দেয় নবান্নের 14 তলা, তাহলে প্রশাসন ঘাড়ে দুটো মাথা নেই যে এই বেআইনি অস্ত্রের মজুদ ভান্ডার উদ্ধার করার জন্য তারা তৎপর হবে না। বাস্তব হলো এটাই। প্রশাসনের আধিকারিকরাও জানেন, পুলিশের আধিকারিকরাও জানেন, মুখ্যমন্ত্রী এগুলো বলার জন্য বলেন, কার্যক্ষেত্রে যার কোনো ভিত্তি নেই। এই যে শামশেরগঞ্জের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন তার কাছে সব তথ্য আছে, 1 মাসের মধ্যে তিনি নাকি সব ফাঁস করে দেবেন, সব জানিয়ে দেবেন। কয়েক মাস হয়ে গেল, একটা বারের জন্য মুখ্যমন্ত্রীকে মুখ খুলতে দেখেছিলেন? বলেছিলেন বহিরাগতরা এইসব ঝামেলা করেছে বিএসএফ এর মদতে, বিএসএফ নাকি 5,000 টাকা করে দিয়েছে। তারপর ওই জঙ্গিপুর পুলিশ জেলার সুপার বলেছিলেন 99% স্থানীয় মানুষ ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। তার নাম বোধহয় আনন্দ রায় ছিল, তাকে বদলিও করা হয়েছে। তারপর মুখ্যমন্ত্রী মুখে কুলু পেটেছেন, এত বিষয় নিয়ে উনি বকবক করেন, আর যেখানে তার সদর্থক ভূমিকার প্রত্যাশা করে রাজ্যবাসী, সেখানে তিনি অদ্ভুত রকম নীরবতা পালন করেন। আসলে মুখ্যমন্ত্রীর হাতে কিছু নেই। আর যে দুর্বৃত্ত রাজ প্রতিষ্ঠিত হয়েছে, যে লুম্পেন রাজ প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা এবং দক্ষতা প্রশাসনের নেই। দক্ষতা হয়তো আছে, কিন্তু প্রশাসনকে যদি ঠুটো জগন্নাথ করিয়ে রাখা হয়, যদি পুলিশকে কার্যত দলদাসে পরিণত করা হয়, তাহলে সেই পুলিশ প্রশাসনের পক্ষে দুর্বৃত্তদের বিরুদ্ধে কখনোই কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। মুর্শিদাবাদের দুটো ঘটনা আমাদের দুশ্চিন্তা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। কারণ এবার এই মরণ বাচনের নির্বাচনী মহারণে বাংলায় রক্তের হোলি খেলা থামাতে কি পারবে প্রশাসন? অতীতের অভিজ্ঞতা আমরা কি দেখেছি? পঞ্চায়েত নির্বাচনে আমাদের অনেক সহনাগরিকের প্রাণ গেছে এই রাজনৈতিক সন্ত্রাসে। সারা ভারতবর্ষ যখন রাজনৈতিক সন্ত্রাস মুক্ত হচ্ছে, তখন পশ্চিমবঙ্গ যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। মাননীয় আবার একটা ন্যারেটিভ তৈরি করে মানুষকে খাওয়াতে চাইছেন। বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডে, পশ্চিমবঙ্গে হয়েছে নিম্নচাপ জনিত, তাতে জলাধার থেকে জল ছেড়েছে ডিভিসি, পাঞ্চের থেকে ছেড়েছে, মাইথন থেকে ছেড়েছে। মুখ্যমন্ত্রী অমনি বলতে শুরু করলেন যে পরিকল্পিত চক্রান্ত, উৎসবের মরশুমে বাংলাকে বানভাসী করার কেন্দ্রীয় চক্রান্ত। ডিভিসি বলেছে যে সেচ দপ্তরকে তারা ইন্টিমেট করেছিল, কিন্তু সেচ দপ্তরের কোনো রিপ্লাই আসেনি। ডিভিসির যে ওয়াটার ম্যানেজমেন্ট কমিটি আছে, তাতে ঝাড়খণ্ডের প্রতিনিধি আছে, রাজ্যের প্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় একজন পরস্থ আমলা শান্তনুবাবু ছিলেন, আর একজন ছিলেন। মুখ্যমন্ত্রী সেই কমিটি থেকে তার প্রতিনিধিকে প্রত্যাহার করে নিয়েছেন। এখন হয়তো একজন আছেন। ডিবিসি জানিয়েছে, তারা আগে জানিয়েছিল জল ছাড়া হবে। দেখুন, মুখ্যমন্ত্রী বেমালুম এই কথাটা বলছেন না। এবং কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সিআর পাটিলও জানিয়েছেন মুখ্যমন্ত্রী যত কিউসেক জল ছাড়ার দাবি করছেন তার অর্ধেক জল ছাড়া হয়েছে।
এখন মাইথন পাঞ্চেতে এই জলাধারে ড্রেজিং করা সম্ভব নয়। কেন্দ্র বলে দিয়েছে 5,000 কোটি টাকা খরচ করে ড্রেজিং যদি করাও হয় তাতে পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হবে না, প্রয়োজন নতুন জলাধার নির্মাণ। মুখ্যমন্ত্রী চিৎকার করছেন, ছোটবাবু চিৎকার করছেন বাংলা বিরোধী চক্রান্ত। তা বৃষ্টি হলে জল ধারণের ক্ষমতা যদি না থাকে এবং ড্রেজিং করা যদি ফিজিবল না হয় তাহলে কি করা যাবে? ডিভিসি মেড বন্যা বললেন, ম্যাডমেড বন্যা বললেন। মহালয়ের পরে 5 ঘন্টার বৃষ্টিতে কলকাতা বানভাসী হলো। মুখ্যমন্ত্রী বললেন ফারাক্কা থেকে জল ছেড়েছে, উত্তরপ্রদেশ বিহার থেকে জল আসছে, ভাসিয়ে দিচ্ছে। একবারও বললেন না তার আদরের ভাইরা কি কাণ্ডটা করছে। নয়নজুলি বরাট করছে পূর্ব কলকাতার যে জলাভূমি, যেটা রামসার সাইট, সেখানে বেআইনি নির্মাণ হচ্ছে জলাভূমি ভরিয়ে। কলকাতায় জল জমলে সেটা পূর্ব দিকে গড়িয়ে যায় ঢাল, এবং সেখান থেকে বিদ্যাধরী নদীতে যায়। তাহলে পূর্ব কলকাতার জলাভূমি বুঝিয়ে যদি বেআইনি নির্মাণ হয় এবং প্রশাসন চোখে ঠুলি পড়ে থাকে আর মুখ্যমন্ত্রী আবল তাবল বলেন, এর ঘাড়ে দোষ ওর ঘাড়ে দোষ চাপিয়ে নিজের দায় এড়াতে চান, তখন কি বলবো? কোনটা ম্যানমেড, কোনটা ম্যানমেড? কলকাতা যে বানবাসী হলো তার দায় কি পুরসভা এড়াতে পারে, প্রশাসন এড়াতে পারে? কমলা সতর্কতা জারি করা সত্ত্বেও কেন কলকাতা পুরসভা ব্যবস্থা নেয়নি? কেন যত্রতত্র বেআইনি নির্মাণ হয়েছে পুকুর বুঝিয়ে? কেন নিকাশি খোলনলচে বদলানোর জন্য কলকাতা পুরসভা 15 বছর ধরে তৃণমূল ক্ষমতায় আছে, কেন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি? কোনো প্রশ্নের জবাব আপনি পাবেন না। শুধু একে দোষ ওকে দোষ, কল্পিত প্রতিপক্ষ সাজিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করা। ছোটবাবু বলেছেন রাত দিন ডিবিসি ঘেরাও করবেন, করুন। ঘেরাও ছাড়া তো আর কিছু জানেন না। বাংলার মানুষকে বোকা বানাতে বানাতে এরা ভাবছে এরা যা বলবে সেটাই বাংলার মানুষ বিনা বাক্য বায়ে মেনে নেবে। আসলে এরা দেয়াল লিখনটা পড়তে পেরে গেছে যে এদের কোন ন্যারেটিভ আর মানুষ খাচ্ছে না। একবার বলছে বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে, ভাষা সন্ত্রাস, একবার বলছে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে। সেটা যখন দেখছে নো টেকার, তখন আবার কেন্দ্রীয় চক্রান্তের সেই ফাঁপা বলি। 77 সাল থেকে পশ্চিমবঙ্গের মানুষ এই কেন্দ্রীয় বঞ্চনার ফাটা রেকর্ড শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেল। অর্ধ শতাব্দী ধরে পশ্চিমবঙ্গের মানুষ এই কেন্দ্রীয় বঞ্চনার ফাটা রেকর্ডটা শুনছে। আসলে এই সরকারের তো বলার মতো কিছু নেই। বলছে 94টা সামাজিক প্রকল্প করেছে। আরে ওয়েলফেয়ার স্টেটে একটা নির্বাচিত রাজ্য সরকার লাইনের শেষে দাঁড়ানো মানুষটাকে সহায়তা করবে, এটাই নিয়ম। তার জন্য ক্রেডিট চাওয়ার কোনো মানেই হয় না। কেন্দ্রীয় সরকারের কম প্রকল্প আছে নাকি? জনমুখী কম প্রকল্প আছে। তার সুবিধা দলমত ধর্ম নির্বিশেষে মানুষ পান। যারা কেন্দ্রের শাসক দলকে ভোট দেন না তারাও পান। তা ওয়েলফেয়ার স্টেটে এটা তো করবেই যে কোনো একটা নির্বাচিত সরকার। তার জন্য বাহাদুরি নেবার কি প্রয়োজন? একটা নির্বাচিত সরকার 15 বছর হতে চলল, যে যে প্যারামিটারে একটা সরকারের পারফরমেন্স বিচার করব সেই প্যারামিটারগুলো কি? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা এবং শিল্প। এবার আসুন শিক্ষা। সবাই জানেন শিক্ষার কি অবস্থা। শিক্ষাটা মায়ের ভোগে। দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে যে নয়নের মণিদের ব্যাকডোর দিয়ে পরীক্ষায় বসিয়ে চাকরিতে সুবিধা পাওয়ার করে দেওয়ার জন্য উদ্যোগী ছিল রাজ্য সরকার। সেই জন্য অ্যাডভোকেট জেনারেল দাগিদের হয়ে সওয়াল করেছিলেন হাইকোর্টে। সুপ্রিম কোর্ট বলেছিল যে অ্যাডভোকেট জেনারেলকে সুপ্রিম কোর্টের রায়টা পড়ে বুঝতে পারেননি। সুপ্রিম কোর্ট এটাও বলেছিল বহু মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে রাজ্য সরকার।
প্রাথমিকে যে বিপুল দুর্নীতি হয়েছে সেটা নিয়ে তো আর কোনো সংশয় নেই। এখন চূড়ান্তলায় আসবে, সেখানে ঢাকি সহ বিসর্জন হবে না অন্য কিছু হবে সেটা দেখার। এবং অনেকে বলছেন যে প্রাথমিকের দুর্নীতি এসএসসির দুর্নীতিকে লজ্জা দেবে, তাহলে শিক্ষা মায়ের ভোগে। রাজ্যে 46টা বিশ্ববিদ্যালয় আর 460টা কলেজে মোট আসন কত? 9.5 লক্ষের বেশি। কত ভর্তি হয়েছে 2025-এ? 2,70,000-এর কম। বহু আসন খালি পড়ে আছে। 2016 এসএসসির পরীক্ষায় কজন পরীক্ষা দিয়েছিল? 22 লক্ষ। এবার কত দিল? 5.5 লক্ষ, 1/4। কোনো বিশ্বাস আছে এসএসসির উপর, বিকাশ ভবনের উপর, শিক্ষা দপ্তরের উপর, শিক্ষামন্ত্রীর উপর, নবান্নের উপর পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলে মেয়ে? তারা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে পড়াশোনার জন্য, না হলে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে। এই হলো শিক্ষা। তাই শিক্ষায় এই করেছি সেই করেছি আর বলার মতো কোনো মুখ নেই। এবার আসুন স্বাস্থ্য। সরকারি হসপিটালে কর্তব্যরত একজন তিলোত্তমা নৃশংসভাবে ধর্ষিতা হয়ে খুন হলেন। আরজি কর মানে কি? রাধা গোবিন্দ কর। যেখানে গোবিন্দ সদা জাগ্রত সেখানে রাধারা কি করে বিপন্ন হয়? এ তো একটা ঘটনা। অনেক সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করেছেন। দেখবেন অনেক সুপার স্পেশালিটি হসপিটালে যন্ত্র আছে, যন্ত্র চালাবার লোক নেই। স্বাস্থ্যসাথী কার্ড চালু করে মাননীয়া বলছেন যে সবাই এর আওতায় আছে। আরে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আপনি রাজ্যের বাইরে গেলে চিকিৎসা পাবেন? আয়ুষ্মান ভারত এখানে লাগু করতে দেয়নি, জেদাজেদি করে। আইন শৃঙ্খলার পরিস্থিতি কি? আমি এই প্রতিবেদনের মুখবন্ধেই বলেছি, নির্বাচনের 6 মাস বাকি, এখনই বেআইনি বোমা ফেটে মানুষের মৃত্যু হচ্ছে। রাজনৈতিক সন্ত্রাস এখানে কোন পর্যায়ে আছে সেটা ভুক্তভোগী মাত্রই জানেন। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেহাল বললে কম বলা হয়। এই শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাসসার, মিনি ফিরোজরা দাপিয়ে বেড়ায়। পুলিশের উপর মানুষের ক্ষোভ যেরকম বাড়ছে তার বিভিন্ন উদাহরণ আমরা দেখেছি। কারণ পুলিশকে দলদাস করে রাখা হয়েছে। পুলিশের অধিকাংশ কর্মী তারা কিন্তু আইন মেনে সমাজবন্ধু হতে চান, কিন্তু তাদের হাত পায়ে বেড়ি পড়ানো আছে। তারা যদি আইন মেনে কাজ করতে চান, বঙ্গেশ্বরী রুষ্ট হন। বঙ্গেশ্বরী মনে করেন এখানে শাসকের আইনই চলবে, আইনের শাসন নয়। শিল্প 7 বছর 7টা এডিশন হয়েছে বোধহয় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের। 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে। বিনিয়োগের প্রস্তাবের নিরিখে ধরুন পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রথম 4টে রাজ্যের মধ্যে। আর বিনিয়োগ বাস্তবায়িত হওয়ার প্রশ্নে পশ্চিমবঙ্গ দেশের প্রথম 12টা রাজ্যের মধ্যে নেই। 2024-25 অর্থবর্ষে ভারতবর্ষে যে মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছিল তার 1% কম পেয়েছে পশ্চিমবঙ্গ। এটাই বাস্তব। শেষ কবে মাননীয়ার হাসি মুখের ছবি দেখেছেন কলকারখানার উদ্বোধন করতে? ভুলেই গেছেন। শিল্প এখানে আসে না। ঈশ্বর পরিত্যক্ত বঙ্গে শিল্প আসে না। এমএসএমইর নামে যে টেমপ্লেট তৈরি করার চেষ্টা হয়েছে সেটাও ধোপে টেকে নেই। 2-3 মিলে ছোট ছোট জায়গায় কাজ করে, সেটাকে উনি এমএসএমই তকমা দিয়ে বলছেন বিপুল কর্মসংস্থান হয়েছে। আরে বিপুল কর্মসংস্থান হলে অফিসিয়ালি 22 লক্ষ পরিযায়ী শ্রমিক, আনঅফিসিয়ালি 45 লক্ষ পরিযায়ী শ্রমিক বা 50 লক্ষ বাইরে আছে। রাজ্যে যদি বিনিয়োগ বান্ধব সরকার থাকতো তাহলে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের বাইরে চাকরি করতে যেতে হতো না এবং পরিযায়ী শ্রমিকদের বাইরের রাজ্যে গিয়ে দিন গুজরান করতে হতো না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যেখানে তারা দৈনিক 1000 টাকা রোজগার করেন সেখানে পশ্চিমবঙ্গে একই কাজ করলে 200 টাকা রোজগার করাই সম্ভব নয়। বলেছিলেন না, এসো আমার ঘরে এসো, 5000 টাকা করে দেবেন যতদিন না তারা কর্মসংস্থান হয়। সব সামাজিক
প্রকল্পের সুবিধা দেবেন, এককালীন 5,000 টাকা দিয়ে শুরু হবে। যে সমস্ত পরিযায়ী শ্রমিক এসেছিলেন তারা আবার যে যার গন্তব্যে চলে গেছেন, অধিকাংশ। কিছু হয়তো আছেন তারাও হয়তো যাবেন বা যাবেন না, যাই হোক। তাহলে এই তো এই সরকারের অবস্থা। 5টা প্যারামিটারে আমি বললাম। এরপর 15 বছর ক্ষমতাসীন থাকার পর এরা মানুষকে কি বলবে? আবার সুযোগ দাও, আমরা সোনার বাংলা করব। 15 বছর ক্ষমতায় থেকে যারা চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত করেছে, একেবারে সুপ্রতিষ্ঠিত, তারা গিয়ে যদি মানুষের কাছে বলে যে আমাদের আর একটা সুযোগ দাও, আমরা সোনার বাংলা করব, পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করবে? দেখুন, লক্ষ্মীর ভান্ডার তৃণমূলের তুরুপের তাস ছিল। 3টে নির্বাচনে লক্ষ্মীর ভান্ডারের সুফল তৃণমূল পেয়েছে, কিন্তু ওই লক্ষ্মীর ভান্ডারের প্রভাবটা না ডিসকাউন্টেড হয়ে গেছে। এবার ওই ভোট অন অ্যাকাউন্ট বাজেটেও লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়াবে, কিন্তু পশ্চিমবঙ্গের মাতৃশক্তি জানেন যেই ক্ষমতায় আসুন না কেন সামাজিক প্রকল্প বন্ধ হবে না, লক্ষ্মীর ভান্ডার বদলে অন্নপূর্ণা ভান্ডার হবে, তাতে টাকার অঙ্ক বেশি থাকবে। তাই লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে বারবার নির্বাচনী বৈতরণী পেরোনো চায় না। আর সরকার কারা করবে এটা কারা ঠিক করে? কোন রাজনৈতিক দলের কমিটেড ভোটাররা নয়। সরকার ভাঙা, সরকার গড়া, সেটা ঠিক করেন সাইলেন্ট মেজরিটি। এই সাইলেন্ট মেজরিটির সিংহভাগ এবার বলছেন যে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। তারা পরিবর্তনের আকাঙ্ক্ষাকে হৃদয়ে ধারণ করেছে, এটা শাসক জানে। আইপ্যাকের রিপোর্টে সেই পরিস্থিতির উল্লেখ আছে। এই যে পাড়ায় সমাধান করবেন, বুথ ভিত্তিক সমাধান, 10 লক্ষ টাকা করে প্রতি বুথে দেবেন, 8,000 কোটি টাকার বাজেট, সংস্থান ছিল না। এখন এই প্রকল্প থেকে নেব, ওই প্রকল্প থেকে নেব, খাবলাচ্ছে, টাকা কোথায় পাওয়া যাবে? এখনো অব্দি 8,000 কোটি টাকার প্রকল্পে হয়তো সর্বমোট 500 কোটি টাকার বরাদ্দ হয়েছে। হঠাৎ করে মনে হলো, পরামর্শদাতা সংস্থা বলেছে এরকম একটা প্রকল্প নিতে হবে, দিদিমণি ঘোষণা করে দিলেন, তার ব্যয় বরাদ্দ কোত্থেকে আসবে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। বিভিন্ন দপ্তর থেকে খাবলানো হচ্ছে অর্থের সংস্থানের জন্য। কাগজে পড়ি ঠিকাদাররা কাজ করে টাকা পান না সময় মতো। শহর কলকাতা এবং জেলার রাস্তাঘাটের কি হাল কহতব্য নয়, তাপ্পি মারছে। আবার বিভিন্ন পুরসভা অস্থায়ী কর্মচারীদের বেতন দিতে পারছেন না, অনেক জায়গায় পেনশন পাচ্ছেন না অবসরপ্রাপ্ত কর্মচারীরা। ডিএ মামলার রায় আজ বাদে কাল বেরোবে। তাই বলার মতো মুখ নেই শাসকের। কি ন্যারেটিভ তৈরি করে মানুষের কাছে যাবেন? তাই যা পাচ্ছেন সেটা কি সামনে নিয়ে ওই কেন্দ্রীয় বঞ্চনা, ওই বাংলাকে বিসর্জন দিতে চাইছে দিল্লির জমিদাররা। শুনে শুনে বঙ্গবাসীর কান একেবারে ঝালাপালা হয়ে গেছে। আসলে তৃণমূল বুঝতে পারছেন না যে কোন বিষয়টাকে সামনে নিয়ে যাবেন, প্রচারের মূল সুরটা বাঁধবেন। বাংলা আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত মানুষ গ্রহণ করেন, কেন্দ্রীয় বঞ্চনার ফাটা রেকর্ডও মানুষ গ্রহণ করছে না। অ্যাচিভমেন্ট ইজ এ বিগ জিরো। 15 বছর ক্ষমতায় আছেন, প্রতিষ্ঠান বিরোধিতা তুঙ্গে, হিন্দু ভোটের মেরুকরণ যতটা হয়েছে আরো 2-3% হবে। শুধুমাত্র সংখ্যালঘু ভোট আর বেনিফিশিয়ারি দিয়ে নির্বাচনী বৈতরণী পেরোনো যাবে না। এই মুহূর্তে ভোট হলে তৃণমূল হয়তো টাই টু এ সরকার গড়ার মতো জায়গায় থাকবে, কিন্তু তৃণমূল 180-র বেশি না পেলে শপথ নিতে পারবে না। আর এই মুহূর্তে ভোট হলে বিজেপি হয়তো 120-25টা পাবে। 6 মাস বাদে নির্বাচন, মেরুকরণ তীব্র হবে। বিজেপি কি করবে যদি সরকারে আসে? আগামী 10 বছর বাংলার জন্য তার রোডম্যাপ প্রকাশ করবে আগে থেকে। তারাও এবার কোমর বেঁধে নেমেছে ঘর গোছাতে। শতাংশের বিচারে তৃণমূল এবং বিজেপির ভোটের পার্থক্য 2%, যেটা লোকসভা নির্বাচনে 6% ছিল, সেটা নেমে এসছে 2 থেকে 3%। যত নির্বাচন এগোবে তত এই ফারাকটা কমবে।
তাই শাসক বোধহয় দেয়াল লিখনটা পড়তে পেরেছে। বলছে আমাদের কোনো প্রতিপক্ষ নেই, কিন্তু তারা নিজেরা বিলক্ষণ জানেন যে এবারের নির্বাচন সব থেকে শক্ত। পরাজয় আশঙ্কা কি কুড়ে কুড়ে খাচ্ছে শাসককে, তাই কোন রকম বিষয় তৈরি করতে পারছে না। যে টেমপ্লেট গুলো তারা তৈরি করছে সেগুলো নিচ্ছেই না মানুষ। আমি জানি না পরামর্শদাতা সংস্থার সব তালেবররা পশ্চিমবঙ্গের মানুষের মনোভাব বোঝেন না। এই ভাঙা রেকর্ডে যে এবার চিড়ে ভিজবে না সেটা বুঝতে পারছেন না। বুঝতে পারলেও তাদের হাতে আর অস্ত্র নেই। আমরা এই করব সেই করব এই সব বললে মানুষ আর বিশ্বাস করবে না। মানুষ জানতে চাইবে 15 বছর ধরে করেছেনটা কি। চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছেন, এটাই আপনাদের অ্যাচিভমেন্ট। এবার ক্ষমতায় আসলে যতটুকু বাকি ছিল সেই বৃত্তটা সম্পূর্ণ করবেন। তাই দেখুন, রাজ্যের শাসক দল মুখে যতই আস্ফালন করুন না কেন, আমরা এই পাবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য শপথ নেবেন, এসব বলতে হয় দলের কর্মীদের চাঙ্গা করার জন্য। দেয়াল লিখনটা কি সেটা আমাদের থেকে ওরা ভালো করে জানে। পায়ের তলার থেকে তো মাটি সরেছেই। এসআইআর হলে ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। 8 তারিখ নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আসছেন, এবার ঘোষণা হয়ে যাবে এসআইআর এর তারিখ। এবং বিএলও নিয়োগ নিয়ে নির্বাচন কমিশন এবার খুব কঠোর। ইতিমধ্যেই অনেক বিএলও তারা শাসক দলের ক্যাডার বলে বিজেপি অভিযোগ করেছে, বামেরা অভিযোগ করেছে। নির্বাচন কমিশনের যে নির্দেশিকা আছে বিএলওর নিয়োগ নিয়ে, সেটা মানছে না অধিকাংশ ক্ষেত্রে। কমিশন জবাবদিহি তলব করেছে। অর্থাৎ এবার সাঁড়াশি আক্রমণ। একদিকে কমিশনের এসআইআর, নির্ভুল ভোটার তালিকায় ভোট হবে, হিন্দু ভোটের মেরুকরণ, 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, আর সর্বক্ষেত্রে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ। এই সব কিছুর মোকাবিলা করতে হবে শাসককে। এই প্রবল চাপে দিশাহারা শাসক ঠিক করতে পারছে না কোন টেমপ্লেট তৈরি করলে মানুষ সেটাকে গ্রহণ করবে। এই দিশাহারা অবস্থা থেকে বোঝা যায় হয়তো তারা পরাজয়ের আগাম পূর্বাভাস পেয়েই গেছে।